পরে রিমন আসলো। তারপরে যে যার মতো অর্ডার করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে আসলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। বাসায় এসে দেখি আব্বু অফিসের কাজ করতেছে। আমি বললাম, আব্বু তুমি ঘুমাওনি? আব্বু বলল, তোর জন্য অপেক্ষা করতেছিলাম, তাই শুধু শুধু বসে না থেকে একটু কাজ করলাম। আমি বললাম, ডিনার করছো? হ্যাঁ, এইমাত্র করলাম। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। আমি বললাম, হ্যাঁ আব্বু, তুমিও ঘুমিয়ে পড়ো। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটা হাতে নিয়ে নতুন একটা ফেসবুক আইডি খুললাম। নাম দিলাম অবিশ্বাসের অবহেলার পাত্র। কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা রেখে দিলাম। আর ভাবতে লাগলাম মা বাবার কথা। কেমন আছে তারা? হয়তোবা ভালো আছে, আমার মতো পাপিষ্ট ছেলেকে ছাড়া। কিন্তু আমি তাদের ছাড়া একটু ভালো নেই। তাদের জন্য খুবই কান্না পায়। এই বেঈমান মন বারবার তাদের কথা ভাববে। তাদের কথা ভাবতে ভাবতে এমন কোনো দিন নাই যে আমার চোখের পানিতে বালিশ ভেজে নাই। মাঝে মাঝে মনে পড়ে সামিয়ার কথা। মনে মনে ভাবি, সে হয়তো আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বেছে নিয়েছে। আমার মতো চরিত্রহীনকে তো সে ঘৃণা করতো। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে অফিসে গেলাম। এভাবেই কেটে গেল 1টি বছর। এই 1 বছরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে অফিস আগেই ছুটি দিছে। অফিস থেকে এসে লাঞ্চ করতেছিলাম। ঠিক তখনই আব্বু বলল, বাবা এবার লেখাপড়াটা শুরু কর। আমি বললাম, হ্যাঁ বাবা, এখন ভর্তি হব। আব্বু বলল, ঠিক আছে, বাসা থেকে একটু দূরে একটা ভালো কলেজ আছে। সেই কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে আজকে কথা বলছি। কবে ভর্তি হবি? আমি বললাম, কালকে ব্যবস্থা হলে কালকেই। পরদিন আব্বুর সাথে গিয়ে ভর্তি হলাম। সেখানে আব্বু আমাকে তার নিজের ছেলে হিসেবে পরিচয় দিল। আমিও আর কিছু বললাম না। যাই হোক, প্রথম দিন কিছু বন্ধু বানিয়ে বাসায় চলে আসলাম। এরপর থেকে শুরু হলো আমার লেখাপড়া, মানে আমার ছাত্র জীবন। দেখতে দেখতে কলেজে ভর্তি হওয়ার আমার 1 বছর হয়ে গেল। ইয়ার চেঞ্জ পরীক্ষা দিলাম। এবার আমি 3য় বর্ষে। কলেজে আমার বেশ কয়েকটা বন্ধু হয়েছে। আজকে রেজাল্ট দিছে। বেশ ভালোই রেজাল্ট করছি। ভালো ছাত্র হওয়ায় এবারও আল্লাহর রহমতে ফার্স্ট হয়েছি। আব্বুকে বললে আব্বুও খুশি হয়েছে। আব্বু আমার মাঝেই আগের ছেলেকে খুঁজে পায়, কারণ আব্বুর আগের ছেলেও লেখাপড়ায় অনেক বেশি ভালো ছিল। আব্বু আমাকে একটা বাইক উপহার দিচ্ছে। একদিন ক্যাম্পাসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এমন সময় আব্বু ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি অফিসে আয়। একথা বলেই ফোন কেটে দিল। আমার মনের ভিতর একটা অজানা ভয় ঢুকে গেল। বন্ধুদেরকে বলে আমি দ্রুত বাইক নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে দেখি অফিসটা ফাঁকা। আমার মনের ভিতর ভয় আরো বেড়ে গেল। আমাকে পিয়ন দেখে বলল, আব্বু নাকি আমাকে হলরুমে যেতে বলছে। আমি আর দেরি না করে হলরুমের দিকে হাঁটা শুরু করলাম। হলরুমে গিয়ে দেখি সব স্টাফরা বসে আছে, আর আমার আব্বু মাইক্রোফোন হাতে স্টেজে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখেই দাঁড়িয়ে বলতে শুরু করলো, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি যে জন্য আপনাদেরকে হলরুমে ডেকেছি, আপনারা আমার ফ্যামিলি সম্পর্কে জানেন। আজ থেকে 6 বছর আগে আমি আমার ফ্যামিলিকে হারাইছি আমার একটা ছেলেকে। কিন্তু আল্লাহর রহমতে আমি আরো একটা ছেলে ফিরে পেয়েছি, যে ছেলে নিজের জীবন বিসর্জন দিয়ে আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করেছিল। আমার ছেলে এই অফিসেই কাজ করে। যেদিন আমার ছেলে এই অফিসে জয়েন করছিল, সেদিন আমি তাকে বলছিলাম, বাবা আমার এত সম্পত্তি, তারপরেও তুমি কেন জব করবে? সেদিন সে আমাকে বলছিল, আব্বু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমি তাকে সবার সাথে পরিচয় করে দিতে চাইছিলাম যে সে আমার ছেলে, কিন্তু সে বলছিল, আব্বু আমি যেমন আছি ভালো আছি, তার মধ্যে কোনো অহংকার নাই। আমি যদি তাকে বলি, বাবা আমাদের গাড়ি আছে, তুমি গাড়ি নিয়ে অফিসে যাও, সে আমাকে বলে কি জানেন, আমি এমনই ভালো আছি। আপনারা কি চিনেন যে কে আমার ছেলে? সবাই বলল, না স্যার। সবাই উৎসুক জনতার মতো আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আবারও বলতে লাগলো, আজকে আপনাদেরকে আমি এজন্যই ডেকেছিলাম যে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আমার ছেলে আর কেউ না, আমার ছেলে হলো আপনাদের সবার পরিচিত শাহিদ হাসান শাহী। আমার নাম শুনে সবাই অবাক হয়ে গেল। আমি এতক্ষণে কলিগ মানে অফিসের বন্ধুদের সাথে বসেছিলাম। বন্ধুরাও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর অবাক হবারই কথা, কারণ এই 1 বছরে আমি কাউকে বুঝতে দেই নাই যে আমি মালিকের ছেলে। যাই হোক, কথা বলা শেষে আব্বু আমাকে স্টেজে ডাকলো। আমি যাবার পরে আব্বু আমাকে ফুল দিয়ে বরণ করলো এবং অফিসের অ্যাডমিনের চেয়ারে বসালো। আমি চেয়ারে বসতেই আব্বু আবারও বলতে শুরু করলো, এই কোম্পানি এবং আমার সব সম্পত্তির মালিক এখন থেকে আমার ছেলে। এখন আমি বেশ অসুস্থ, আবার হায়াতের কথাও বলা যায় না। এছাড়া যদি কোনো কারণে আমি অফিসে নাও আসতে পারি, তাহলে আমার ছেলে শাহিদ হাসান শাহী এই অফিস দেখাশোনা করবে। আর আমি আশা করি আমার অনুপস্থিতিতে আপনারা কেউ কাজের গাফলাতি করবেন না। আব্বু আরো কিছুক্ষণ লেকচার দেওয়ার পর সবাইকে ছুটি দিল। হলরুম থেকে বের হয়ে বন্ধুদের কাছে যেতেই ববি বলল, স্যার আপনি এখানে কোনো দরকার কি? আমি বললাম, শোন তোরা আমার বন্ধু ছিলি আর এখনো আছো, সো কোনো সার করবি না, ওকে? রিমন বলল,
তা না হয় বুঝলাম, কিন্তু তুই এতদিন আমাদেরকে এটা বলিসনি কেন? আমি বললাম, আমি যদি তোদের বলে দিতাম তোরা কি আমার সাথে ফ্রিলি থাকতি? নাহিদ বলল, সত্যি রে, তুই অনেক মহান। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বাসায় ফিরলাম। রাতে ডিনার করার সময় আব্বুকে বললাম, আব্বু এসবের কি প্রয়োজন ছিল? আব্বু বলল, দেখ বাবা, আমার শরীরটা বেশ খারাপ, কখন কি হয়ে যায় বলা যায় না। আমি বললাম, আর কখন এসব কথা বলবা না, তোমার কিছু হলে আমি কি করে থাকবো? আব্বু বলল, আচ্ছা বাবা ঠিক আছে, আর কখনো বলবো না। এবার খুশি তো? আমি বললাম, আব্বু, আর তুমি এখন থেকে রেস্ট আর অফিসে একটা এমডি পোস্টের সার্কুলার ছাড়ো। আব্বু বলল, ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে রুমে আসলাম, ঘুমিয়ে গেলাম। সকালে উঠে নাস্তা করে আব্বুর থেকে বিদায় নিয়ে কলেজে আসলাম। কলেজ শেষ করে বাসায় আসলাম, এসে দেখি আব্বু এখনো আসেনি। আব্বুকে ফোন দিলাম আমি, আসসালামু আলাইকুম আব্বু, কোথায় আছো? আব্বু বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা, এই তো আমি অফিসে। কেন, বাসায় কখন আসবে? বিকেলে আসবো। আচ্ছা। এভাবে চলে গেল 4 মাস। আব্বুর শরীরটা বেশ খারাপ, হার্টের রোগী। কলেজে ক্লাস করতেছিলাম, এমন সময় আব্বুর পিএ আমার কাছে ফোন দিয়ে হাসপাতালে যেতে বলল। আমার বুকের ভিতর দুকবুক শুরু হয়ে গেল। আমি বাইক নিয়ে দ্রুত হাসপাতালে গেলাম। হাসপাতালে পৌঁছে দেখি আব্বুর পিএ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আব্বুর কি হয়েছে? সে বলল, স্যার অফিসে বসে কাজ করতে করতে স্ট্রাক করে, দ্রুত হাসপাতালে নিয়ে আসলে আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে আসতে বলে। আমি আব্বুর পিএর সঙ্গে যে রুমে আব্বুকে শিফট করা হয়েছে সেখানে গেলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বুর পাশে উকিল বসে আছে, তার মুখে অক্সিজেনের মাস্ক লাগানো আছে। আব্বু আমাকে দেখতে পেয়েই হাত দিয়ে ইশারা করে আমাকে কাছে ডাকলো। আমি আব্বুর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর কান্না করতেছি। আব্বু তার মুখের মাস্কটি খুলে দিতে বলল। খুলে দেওয়ার পরে আব্বু আমাকে কপালে চুমু খেয়ে বলল, এই পাগল ছেলে, কান্না করিস কেন? একদমই কান্না করবি না। আর উকিল সাহেব, আপনি আমার সকল সম্পত্তি আমার ছেলের নামে ট্রান্সফার করে দেন। উকিল বলল, আচ্ছা স্যার। তারপর আমার আব্বুর সব সম্পত্তি আমার নামে উকিল ট্রান্সফার করে দিল। হঠাৎ আব্বুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ডাক্তারকে ডাকতেই ডাক্তার এসে আব্বুকে আইসিইউতে নিয়ে গেল। আমি অঝরে কান্না করতেছিলাম। এতক্ষণে হসপিটালে সব স্টাফরা চলে আসছিল আর আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই আমি কান্না থামাতে পারতেছিলাম না। একটু পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তারের মুখের দিকে তাকিয়ে আমি বিষণ্ণতার ছাপ দেখতে পেলাম। আমি দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, আমার আব্বু কেমন আছে? এটা বলে কান্না করতেছিলাম। ডাক্তার চুপ করে মাটির দিকে তাকিয়েছিল। আমি বললাম, কি হলো ডাক্তার, বলুন আমার আব্বু কেমন আছে? আমার আব্বুর কিছু হয়নি তো? এটা বলতেছিলাম আর কান্না করতেছিলাম। তখন ডাক্তার বলল, সরি, আমরা স্যারকে বাঁচাতে পারলাম না। এই কথা শুনে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি অজরে কান্না করতেছিলাম। আমি বললাম, আব্বু। তারপরে আমার কিছু মনে নেই। আমি জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি আর আমার অফিসের আর কলেজের সকল বন্ধুরা আমার পাশে বসে আছে। আমার চোখ খোলা দেখে নাহিদ বলল, দোস্ত, এটা ভাগ্যে ছিল। আমি বললাম, আমি আব্বুর কাছে যাব, আমাকে আব্বুর কাছে নিয়ে চল। রিমন বলল, শান্ত হ। আমি বললাম, না, আমি আব্বুকে দেখব। শেষে ওরা আমার জোরাজোরিতে আব্বুর কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে বলল, প্লিজ আপনি উত্তেজিত হবেন না, আপনার মাথায় সমস্যা হবে। বন্ধুরা বলল, ঠিক আছে স্যার, আমরা দেখতেছি। আব্বুর কাছে গিয়ে দেখি আব্বুকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি দৌড়ে গিয়ে মুখের কাপড় খুলে দিয়ে কান্না করতে করতে বলতেছিলাম, আব্বু, তুমি আমাকে একা করে কেন ছেড়ে চলে গেলে? কি আমাকে আদর করবে? কি আমাকে তুলে খাওয়াবে? কি আমাকে আদর করে বাবা বলে ডাকবে? কি আমাকে শাসন করবে? কেন আমাকে একা রেখে চলে গেলে? আমি এটা বলে কান্না করতেছিলাম। রিমন আর রাকিব এসে আমাকে আব্বুর কাছ থেকে সরিয়ে নিল। রিমন বলল, দেখ ভাই, এটা ভাগ্যে ছিল, এটা মেনে নিতে হবে। আর সময় নষ্ট না করে স্যারের দাফনের কাজ শেষ করি। আমি বললাম, চল। এরপরে আব্বুর জানাজা করিয়ে দাফন শেষ করলাম। অবশ্য আমি জানাজার নামাজ পড়িয়েছি। আব্বুর দাফন কাজ শেষ করতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসলাম। আমার সাথে থাকার জন্য রিমন, নাহিদ আর রাকিব আসলো আমার বাসায়। বাসায় এসে নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না। যেখানেই যাই সেখানেই আব্বুকে খুঁজে পাই। যাই হোক, রুমে গিয়ে শুয়ে পড়লাম। বন্ধুরা খাবার জন্য জোর করলো, কিন্তু আমি খেলাম না। রাতটা কোনো মতে পার করলাম। ফজরের আজান শুনে মসজিদে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে আসলাম। প্রিয়জন হারানোর দুঃখ নিয়ে কেটে গেল 15 দিন। এখন আমি কিছুটা স্বাভাবিক আর অফিসের জন্য একটা এমডি রেখেছি। এভাবে চলে গেল 2 মাস। কয়েকদিন আগে থেকে ক্লাস করতে শুরু করে দিচ্ছি। আজকে সকালে অফিসে গেলাম। অফিসে গিয়ে সবার সাথে দেখা করে এমডির কেবিনে গেলাম হিসাব বুঝে নেওয়ার জন্য। মাঝে মাঝেই আমি আসি হিসাব বুঝে নেওয়ার জন্য। অফিস থেকে কলেজে গেলাম, ক্লাস করে বাসায় ফিরলাম, গোসল করে মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে আব্বুর কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করলাম। লাঞ্চ করে ঘুমিয়ে গেলাম। বাসায় কাজের জন্য একটা বুয়া, মানে একটা খালা আছে। কয়েকদিন আগে এক সন্ধ্যায়
রেল স্টেশনে গেছিলাম, সেখানে দেখি একজন বৃদ্ধা মহিলা মাথা হেলে কান্না করতেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? মহিলাটি বলল, বাবা, এই শহরে আমি আমার ছেলের বাসায় থাকতাম, কিন্তু বউয়ের কথা শুনে আজকে সে আমাকে বাসা থেকে বের করে দিছে। এটা বলতেছিল আর কান্না করতেছিল। মানুষ কতই নিষ্ঠুর, তাই না? বউয়ের কথা শুনে নিজের গর্ভধারণী মাকে বাসা থেকে বিতাড়িত করলো। হায় রে মানুষ, ধিক্কার জানাই সেই সব সন্তানকে। হ্যাঁ, মা বৃদ্ধ হয়েছে, উল্টাপাল্টা কথা বলতে বা হিসাব করতেই পারে, তাই বলে নিজের মাকে বাসা থেকে বের করে দেওয়া? আমি বললাম, কোথায় থাকবেন এখন? মহিলা বলল, রাস্তার পাশে থেকে রাত কাটাবো। আমি বললাম, আপনাকে রাস্তায় থাকতে হবে না, আমার বাসায় চলুন। মহিলা বলল, না বাবা, তোমার বাসায় গেলে তোমার মা বাবার সমস্যা হবে। আমি বললাম, আমার বাবা মা কেউ নেই, চলুন। তারপর থেকে এই মহিলা আমার বাসায় থাকে, আমি কাজ করতে না দিলেও করে। যাই হোক, এবার বাস্তবে ফিরি। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাসপাতালে গেলাম, কারণ আমার মাঝে মাঝে মাথার সমস্যার জন্য চেক আপ করাতে হয়। চেক আপ করে ডাক্তারের কেবিন থেকে বের হয়ে আসি। হাসপাতাল থেকে বাইরে এসে দেখি একটা মেয়ে, আনুমানিক বয়স 17 থেকে 18 হবে, চেয়ারে বসে কান্না করতেছে। আমি মেয়েটিকে বললাম, কি হয়েছে আপু? মেয়েটি বলল, আমার আম্মুর ব্রেন টিউমার হয়েছে, হঠাৎ করে আজকে বেশি অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসি, কিন্তু ডাক্তার আমার আম্মুকে দেখে বলল, আম্মুর অপারেশন করা লাগবে, আর এজন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। টাকা ছাড়া আম্মুকে অপারেশন করাবে না। আর ডাক্তার বলল, অপারেশন ছাড়া আম্মুকে বাঁচানোও যাবে না। এটা বলতেছিল আর কান্না করতেছিল। আমি বললাম, আপু তুমি কোনো চিন্তা করো না, তোমার আম্মুর অপারেশন হবে, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। আমার কথা শুনে মেয়েটির চোখে মুখে খুশির আভা দেখতে পেলাম। মেয়েটি বলল, সত্যি আপনি আমার আম্মুর অপারেশন করাতে টাকা দিবেন? আমি বললাম, আপু, তোমার আম্মুর কাছে আমাকে নিয়ে চলো। মেয়েটি বলল, চলুন। মেয়েটির সাথে ওর মায়ের কাছে গেলাম, গিয়ে দেখি একটা বেডে শুয়ে রাখা হয়েছে, চোখ বন্ধ করে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। তারপর আমি চলে আসলাম ডাক্তারদের কেবিনে। কিছু ডাক্তার বসে নাস্তা করতেছে আর টিভি দেখতেছে। এটা দেখে প্রচুর পরিমাণ রাগ উঠলো। ওই রোগীটার আশেপাশে কোনো ডাক্তার বা নার্স নেই। একটা মানুষ মৃত্যু সজ্জায় মৃত্যুর প্রহর গুনতেছে, আর ডাক্তাররা তাদের রুমে বসে নাস্তা করতেছে। আজ যদি এই মানুষটা ধনী বা কোনো প্রভাবশালী হতো, তাহলে হয়তো ওই রুমটাতে ডাক্তারের সিরিয়াল পড়ে যেত। শুধু বাধাটা কোথায় জানেন? তো গাইজ, আমি জানি গল্পটা শুনে তোমরা ইমোশনাল হয়ে গেছো। তো তোমাদেরকে বলবো, এই ভিডিওতে যদি 1000 লাইক এবং 500 কমেন্ট আসে, তাহলে পরবর্তী পার্ট খুব শীঘ্রই অনেক বড় করে দিব। তো সবাই এখনই কমপ্লিট করে দাও। আর হ্যাঁ গাইজ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। আল্লাহ হাফেজ।